প্রতিভার অভাব নেই, আছে সাফল্যের অভাব। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রেকর্ড আছে ভুরি ভুরি, কিন্তু ইন্টারন্যাশনাল সার্কিটে সেই রেকর্ডগুলো খুব একটা কাজে লাগছে না। বাংলাদেশ সুইমিংয়ের জন্য এই কথাগুলো বোধহয় একদম প্রযোজ্য। কোথায় সমস্যা, কোন জায়গায় আটকে আছে বাংলাদেশের সুইমিং, কেন সাম্প্রতিক সময়ে সেভাবে করে সাফল্য ধরা দিচ্ছে না বাংলাদেশের সুইমিংয়ে, সেই সব নিয়ে আজকে কথা বলবো। আমার সাথে রয়েছেন বাংলাদেশের সুইমিংয়ের সাথে প্রায় 40 বছর ধরে সম্পৃক্ত, জেলা পর্যায়ে একেবারে তৃণমূল পর্যায়ে যিনি সুইমার তৈরির কারিগর হিসেবে কাজ করছেন এবং একটা সময় বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করছেন, জনাব আমিরুল ইসলাম। তার সাথে একটু কথা বলতে চাই এই সব বিষয়ে। আমিরুল ভাই, 35তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়ে গেল এবং এখানে আমরা দেখলাম প্রায় 17টার মতো জাতীয় রেকর্ড হয়েছে, কিন্তু এই রেকর্ডগুলোকে আমরা আন্তর্জাতিক মঞ্চে কাজে লাগাতে পারছি না। সুইমাররা এখানে রেকর্ড করেন ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে গিয়ে তাদের বেস্ট টাইমিংটা করতে পারছেন না। এই যে প্রবলেমগুলো, প্রায় আমরা এই সমস্ত নিউজ দেখতে পারি, প্রায় এরকম ঘটনা ঘটছে। আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে ওইখানে গিয়ে আমাদের সাফল্যটা থমকে যাচ্ছে। এর কারণটা কি? আপনি তো লম্বা সময় এই সুইমিংয়ের সাথে কাজ করছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এর প্রধান কারণটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমরা ম্যানুয়ালি যে টাইমিংটা নিই, এই ম্যানুয়ালি টাইমিং এবং ইলেকট্রনিক্স স্কোরবোর্ডের যে টাইমিং, এই দুইটার ভিতরে মিনিমাম 15 থেকে 20 মাইক্রোসেকেন্ডের ডিফারেন্স হয়। যদি একজন সাঁতারু স্কোরবোর্ডে টাচ করে সুইমিং করে, তাহলে তার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যায়। কারণ দেশের বাইরে যখনই সে কম্পিটিশন করতে যায়, তখন কিন্তু তাকে স্কোরবোর্ডেই কিন্তু কম্পিটিশন করতে হয়, তার ভিতরে সেই চ্যালেঞ্জিং চিন্তাভাবনাটা থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে সুইমিং ফেডারেশন যে সুইমিং পুলটি জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে ব্যবহার করেন, কারণ এটি তো জাতীয় সুইমিং ফেডারেশনের নিজস্ব সম্পদ নয়, এটা জাতীয় ক্রীড়া পরিষদের। কিন্তু বাংলাদেশ সুইমিং ফেডারেশন থেকে মাসে মাসে বছরের পর বছর জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়ে, তাগাদা দিয়ে, ফিজিক্যালি দেখা করে বর্তমান সেক্রেটারি মিনিমাম 6 থেকে 7 বার গেছেন জাতীয় ক্রীড়া পরিষদে যে আমার স্কোরবোর্ডটি ঠিক করে দেওয়ার জন্য চিঠি দিয়েছেন, মুখে বলেছেন। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ কেন, কি কারণে স্কোরবোর্ডটি আজ পর্যন্ত সফলভাবে সমাপ্ত করতে পারছেন না বা করছেন না, এবং যাদেরকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়েছেন তারা কেন সেই জিনিসটি সচলভাবে সুইমিং ফেডারেশনকে আজ পর্যন্ত বুঝিয়ে দিতে পারছেন না, এটা আসলে একজন দীর্ঘদিনের সংকট হিসেবে এটা আমিরুল ভাই, আমার কাছে মনে হয় একটা ভৌতিক সমস্যা। একটুখানি দর্শকদের জ্ঞাতার্থে জানাই যে এখানে একটা স্কোরবোর্ড রয়েছে, ইলেকট্রনিক স্কোরবোর্ড, যেটা সম্ভবত 2017 কি 18 সালে একটা প্রতিষ্ঠান সেটার কাজ নেয়, ঠিকাদার প্রতিষ্ঠান, এবং স্কোরবোর্ডটি তারা নির্মাণের পরে আজ অবধি এখন পর্যন্ত ফেডারেশনকে সেটা বুঝিয়ে দেওয়া হয়নি, এখন পর্যন্ত সেটা সচল করা হয়নি। প্রায় 5 কোটি টাকায় সেটা নির্মাণ হয়েছে এবং এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করার কথা আমরা জেনেছি, কিন্তু এখন পর্যন্ত আসলে তেমন কোনো রিপোর্ট আসলে জানা যায়নি যে কী কারণে সেটা সচল হচ্ছে না বা সেটা কাজে লাগছে না এখন পর্যন্ত। যাই হোক, এই জিনিসটা নিশ্চয়ই আজকে প্রেসিডেন্ট বলেছেন সুইমিং ফেডারেশনের যে তারা এটা নিয়ে কাজ করবেন এবং খুব দ্রুতই সেটা সচলের ব্যবস্থাও তারা করবেন। এবং আমরা জানলাম যে আসলে টাইমিংয়ের জন্য একটা বড় প্রবলেম, এবং এই কারণে সুইমাররা ইন্টারন্যাশনাল সার্কিটে গিয়ে তারা সেখানে মুখ থুবড়ে পড়েন, তারা সেখানে তাদের বেস্ট টাইমিং করতে পারেন না। আমিনুল ভাই, আপনার কাছে আরেকটা জিনিস জানবার আমার, আপনি একেবারে তৃণমূল পর্যায়ে কাজ করেন, অসংখ্য সুইমার আপনি নিয়ে এসছেন, ঢাকা শহরে তুলে নিয়ে এসছেন, অনেকেই সেটা বলেন, অনেকের মুখ থেকে সেটা শোনা। এখন পর্যন্ত সেই হিসাবটা আসলে কতজন সুইমারকে আপনি একেবারে তৃণমূল থেকে, মফস্বল থেকে তুলে নিয়ে এসছেন, কোনো হিসাব কি আপনার কাছে আছে? ওইভাবে স্পেসিফিক হিসাব নেই, তবে বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক গর্বের একটা জায়গা, বাংলাদেশ নৌবাহিনী গর্বের একটা জায়গা। সর্বোপরি বলবো যে বাংলাদেশের খেলোয়াড় তৈরি করার কারিগর প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ আনসার এবং ভিডিপি। সেইখানে আমার কুষ্টিয়ার অসংখ্য ছেলেমেয়ে এই প্রতিষ্ঠানগুলোতে তারা এখন অনেক ভালো ভালো পদে তারা সরকারি চাকরি করছে। এবং এই যে আসিফ রেজা, যে আজকে বাংলাদেশের দ্রুততম সাঁতার হলো, সেও আমার ক্লাবের সাঁতারু। রুবেল রানা একসময় সাব গেমসে গোল্ড পেয়েছে, সবুরা একসময় বিশ্ব মুসলিম সাঁতারে গোল্ড পেয়েছে, দূরপাল্লা বিশ্ব সাঁতারে গোল্ড পেয়েছে। এরা সবাই কিন্তু কুষ্টিয়ার ছেলে, এবং কুষ্টিয়ার সেই 3 নম্বর আমলা থেকে কিন্তু তাদেরকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা ভাই, বিভিন্ন সাঁতারুরা একেবারে মফস্বল থেকে তারা ঢাকা শহরে আসছে, কম্পিট করছে, এখানে বিভিন্ন সার্ভিসেস টিমে তারা চাকরির সুযোগ পাচ্ছে। তখন আপনার অ্যাজ এ কোচ কেমন লাগে এই যখন তারা সুযোগ পায়, বিভিন্ন সার্ভিসেস টিমে খেলার সুযোগ পাচ্ছে, তারা অনেক বড় পর্যায়ে যাচ্ছে, তখন কোচ হিসেবে আপনার আসলে ফিলিংটা কেমন লাগে ওই সময়? আমি আপনাকে একটু ধন্যবাদ জানাতে চাই এই কারণেই যে সাধারণত সচরাচর
মিডিয়া বলি বা ব্যক্তিগত কাউকে বলি, এইসব প্রশ্নগুলো আমাদের কাছে খুব কমই করে। তো আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে রিসেন্টলি গত 2 মাসে বাংলাদেশ সেনাবাহিনীতে আবার 4 জন সাঁতারুর চাকরি হয়েছে। এইটা যখন শুনলাম যে আমার একটা ছেলের চাকরি হলে, অত্যন্ত গরিব ফ্যামিলির এবং ওর বাবা এখন ভ্যান চালায়, তো যখন শুনলাম যে অ্যাপার্টমেন্ট এটা সে আজকে পাচ্ছে, এটা আমি আপনাকে বুঝাতে পারবো না যে এই খুশি এবং আমার মনের আনন্দে যে আমি সকাল বিকাল তাদের জন্য যে পরিশ্রম করি, সেই পরিশ্রম আমার আজকে সার্থক হতে চলেছে। যে এই 2 মাসের মধ্যে আজকে আবার 4টা ছেলের চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতে হচ্ছে, তখন কোচের যে কি আনন্দ হয়, কোচ যে কত প্রফুল্ল থাকে, এইটা কাউকে বুক চিরে মানে দেখানোর মতো কোনো সুযোগ না। এটা একটা অনুভূতি এবং এটা একটা মানে প্রশান্তির একটা জায়গা। যখন শুনি যে এই ছেলেটা চাকরি আবার অমুক দিনে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দেবে, তখন আসলে কোচের খুব খুশি হয়। কিন্তু আমিনুল ভাই, এমনটাও তো হয় যে আপনাকে এই যে সাঁতারুদেরকে তুলে নিয়ে আসতে অনেক রকমের কষ্ট সহ্য করতে হয়, অনেক রকমের কথাও শুনতে হয়, অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও যেতে হয়। এই সম্পর্কে কিছু আমাদেরকে বলবেন যে আপনাকে আসলে কি কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়? হ্যাঁ, দুষ্টু লোক আসলে পৃথিবীতে সব জায়গায় আছে। আমরা যারা যে কয়জন মানুষ, যেমন কিশোরগঞ্জের হাশেম ভাই, আমি কুষ্টিয়ার কামাল হোসেন, বগুড়ার রানা, এইভাবে বেশ কিছু মানুষ আছে, ঝিনাইদহ তরিকুল ইসলাম, যশোরের মান্নান ভাই। আমরা যারা এই মানুষগুলো তৃণমূল থেকে আজকে এই সাঁতারকে সফল করার জন্য মফস্বল থেকে সাঁতারও তৈরি নিয়ে আসি, এর মধ্যে আবার কিছু দুষ্টু লোক মনে করে যে এইটা বোধহয় আমাদের কোনো ব্যবসা, আমরা বোধহয় এখানে কিছু ধান্দা করতে এসেছি। কিন্তু আসলে আমাদের হাত পা এখানে বাঁধা। সুইমিং ফেডারেশন থেকে একটি নিয়ম করে দেওয়া আছে, সেই নিয়মের বাইরে তো আমাকে একটি পয়সাও এখান থেকে কেউ দিবে না। কারণ 50 মিটার ফ্রি স্টাইলে স্ট্যান্ডার্ড টাইমিং আছে 28 সেকেন্ড। আমি সাঁতারু 200 নিয়ে আসতে পারি, কিন্তু 28 সেকেন্ডের ভিতরে কেউ যদি না আসে আমাকে একটি টাকাও ফেডারেশন দিবে না। কিন্তু কিছু দুষ্টু চক্রের লোক বলে যে এরা 50 জন লোক নিয়ে এসে সাঁতার এখানে ব্যবসা করছে। আরে আমি যদি ব্যবসা করি তাহলে আমি সফল, কারণ আমার প্লেয়ারের যদি কেউ ডিমান্ড দেয় তাহলে তো আমি সফল মানুষ। সেখানে সাঁতারু ব্যবসায়ী, সাঁতার মানে ব্যবসায়ী বলবো না, সফল কোচ আমি, সফল কোচ আমি। সেটা মজা করে বলছিলাম। কিন্তু আপনাদের জেলা থেকে আসলে কেমন সাপোর্ট পান আপনারা? জেলা ক্রীড়া সংস্থা রয়েছে। আপনাকে বলতে কি আসলে মফস্বলে জেলা পর্যায় থেকে আমাদের তেমন কোনো সহযোগিতা পাই না। জেলা পর্যায় থেকে সহযোগিতা বলতে জেলা ক্রীড়া সংস্থা একটা ফরওয়ার্ডিং লেটারে আমাদের নামগুলো পাঠায়, কিন্তু অর্থনৈতিক সুযোগ সুবিধা জেলাগুলোর কাছ থেকে আমরা এই যে জাতীয় সাঁতারগুলোতে একেবারেই শূন্যের কোটায় পাই। আমাদের এই ধরনের কোনো সহযোগিতা নাই। আরেকটু কি বলবেন আসলে এই যে আপনার অসংখ্য সাঁতারু যাদেরকে আপনি ঢাকায় নিয়ে আসছেন, তারা তো একবারে মফস্বল থেকে আসছে, কিন্তু এখানে এসেই তাদেরকে কম্পিট করতে হচ্ছে বিভিন্ন সার্ভিসেস টিমের প্লেয়ারদের সাথে। সেই জিনিসটা আসলে কতটা টাফ, যেই সাঁতারুরা মফস্বল থেকে আসছে, তাদের ফুডিং সেভাবে হয় না, তাদের নিউট্রিশন সেভাবে হয় না, স্পোর্টস সায়েন্সে তো ধারে কাছেও তারা নেই, তাদের ট্রেনিং ফ্যাসিলিটিস সেভাবে নেই। হয়তো তারা পুকুরে নদীতে সাঁতার শিখে তারপরে তারা ঢাকা শহরে আসছে, পুলে নামছে প্রথমবারের মতো, তখন আসলে তাদের ওই সার্ভিসেস টিমে যারা ট্রেন্ড প্লেয়ার তাদের সাথে কম্পিট করতে কী ধরনের প্রবলেম ফেস করতে হয়, কিংবা আপনার একজন কোচ হিসেবে তাদেরকে নিয়ে আসলে ওই মূল জায়গায় কম্পিট করতে কতটা প্রবলেম ফেস করতে হয়? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। যে আমরা যারা মফস্বলের মাটির পুকুরে বা ক্যানালে সাঁতার শিখায়ে সাঁতার কেটে যাদেরকে এই জাতীয় কম্পিটিশনে 34তম জাতীয় সাঁতার ওয়াটার পোলো ডাইভিংয়ে নিয়ে এসেছি, তারা জানে যে নেভির সঙ্গে আমাকে ফাইট করা লাগবে, জানে সেনাবাহিনীর সঙ্গে ফাইট করা লাগবে, জানে পুলিশের সঙ্গে ফাইট করা লাগবে। তবুও তাদের একটা স্ট্যান্ডার্ড টাইমিং আছে। এই টাইমিংটাকে অতিক্রম করার জন্য তাদেরকে আমরা মোরালি খুব আপ করে রাখি যে তোমাকে পদক পদ দরকার নেই, তোমার যে স্ট্যান্ডার্ড টাইমিং আছে সেই টাইমিংটাকে তোমরা ক্রস করো, তাহলে তুমি মনে করবা যে আমি আর্মির সঙ্গে আগামী দিনে যুদ্ধে লড়াই করে আমি অবতীর্ণ হতে পারবো, আমি উত্তীর্ণ হতে পারবো। সেই মানসিকতা এবং সাহসিকতা নিয়ে আমাদের ছেলেমেয়েরা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজেপি এবং পুলিশের সঙ্গে তারা একটু প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করে। এটাই হচ্ছে আমাদের সফলতা, এটাই হচ্ছে আমাদের সাঁতারুদের সাহসিকতা, আমাদের প্রেরণা, আর ওদের হচ্ছে শক্তি। আমরা উৎসাহ উদ্দীপনা দিলে ওরা সেইটাকে গ্রহণ করে। ওদেরকে আমরা খাবার দিতে পারি না, ওদেরকে আমরা ফুডিংয়ের কোনো ব্যবস্থা করতে পারি না, ওদেরকে যথেষ্ট পরিমাণ পুষ্টির ব্যবস্থা করতে পারি না, এইটা আমাদের জন্য অভাব আছে। যেটা আপনি একদম শুরুতে বলছিলেন যে আসলে আমাদের যে এখানে ম্যানুয়ালি যে সিস্টেম, হ্যান্ড টাইমিংয়ে এখন আমরা
মানে বিশ্ব সাঁতার এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আধুনিকতা দিয়ে একেবারে মোড়ানো, সেই জায়গায় আমরা এখনও সেই মানধাতার আমলে পড়ে আছি। একেবারে শুরুতে যেমনটা ছিল সেইভাবেই চলছে আমাদের ট্রেনিং, সেইভাবেই আমাদের প্রস্তুতি চলছে। আমরা ইন্টারন্যাশনাল মঞ্চে গিয়ে আমরা সেখানে মুখ থুবড়ে পড়ছি, আমাদের সুইমাররা আসলে ভালো করতে পারছে না, তখন আমরা সুইমারদের দোষ দিচ্ছি। কিন্তু সিস্টেমেই প্রবলেম আমাদের, আমরা যে কারণে হয়তো এগিয়ে যেতে পারছি না, সেটা আপনি শুরুতেই বলেছেন। তারপরেও আপনার কাছে জানতে চাই, নদীমাতৃক দেশ হিসাবে আমাদের যতটা এগিয়ে যাওয়া দরকার ছিল, যতটা আমাদের ইমপ্রুভ করা দরকার ছিল, আমরা সেই জায়গায় মোটেও যেতে পারি নাই। আপনি অ্যাজ এ কোচ এবং এই যে 40-42 বছর ধরে সাঁতারের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, খেলেছেন, একসময় জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখনও তৃণমূলের কোচ হিসেবে কাজ করছেন, প্লেয়ারদের তুলে নিয়ে আসছেন, একেবারে খুব কাছ থেকে সাঁতারের অবস্থা আপনি পর্যবেক্ষণ করছেন, দেখছেন। আপনার কি মনে হয় আসলে কোন জায়গাগুলোতে ফাইন টিউন প্রয়োজন আমাদের, তাহলে আমরা গিয়ে ভালো করতে পারবো আন্তর্জাতিক পর্যায়ে? ধন্যবাদ আপনাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের বিষয়ের মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মফস্বলের এবং রুট লেভেলের একজন কোচ হিসাবে আমাদের দায়িত্ব মফস্বল থেকে সাঁতারু তৈরি করে জাতীয় টিমে পাঠিয়ে দেওয়া। জাতীয় টিমের কাজ হচ্ছে একেবারে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে তাদের পুষ্টি, আবাসিক, লেখাপড়া যাবতীয় দায়িত্ব নিয়ে, এখন যেমন বর্তমান এই কমিটির সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান শাহিন, উনি অনেক কোচ খোঁজ করে বিভিন্ন দেশে সার্চিং করে মিশরের এই কোচকে উনি নিজ উদ্যোগে অলিম্পিকের তত্ত্বাবধানে নিয়ে এসছেন। এনে উনি যে কাজটা করছেন, মূল সাঁতারকে যদি উঠাতে হয়, উনি যে কাজটা শুরু করেছেন এই কাজটাকে কন্টিনিউ করতে হবে। তাহলে পরে 2 বছরের মাথায় যে ইন্ডিয়া বা ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে দেশগুলি আছে সেই দেশগুলিকে আমরা টাচ করতে পারবো এবং আমরা তাদেরকে অতিক্রম করে আন্তর্জাতিক পর্যায়ে আপাতত সাবকন্টিনেন্টের যে এরিয়া, এই এরিয়াতে আমরা সাফল্য দেখাতে সক্ষম হব যদি এই ক্যাম্পটি জনাব মাহবুবুর রহমান শাহিনের নেতৃত্বে কন্টিনিউ চলতে থাকে। আপনার সেই প্রশ্নটি ছিল এমনই যে অভাবটা কোথায়? অভাবটা ওইখানেই যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ না হওয়াতে আসলে সাঁতার আমাদের সামনের দিকে এগুচ্ছে না। দেখেন, গত কয়েক মাস কন্টিনিউ পুষ্টি যথেষ্ট পরিমাণ দিয়ে, নিউট্রিশন যথেষ্ট পরিমাণ দিয়ে, ফ্যাসিলিটি যথেষ্ট পরিমাণ দিয়ে, দেখেন একের পর এক 18টি রেকর্ড হয়েছে, ম্যানুয়ালি হলে 18টি রেকর্ড হয়েছে। যদি এইটা 2 বছর বা 3 বছর কন্টিনিউ হয়, তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তানের যে রেকর্ডগুলি রয়েছে সেইগুলিকে টাচ করে বাংলাদেশের লাল সবুজের পতাকা ওড়ানোর জন্য এই ছেলেরাই যথেষ্ট। কিন্তু তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণটা বড়ই দরকার। জাতীয় ক্রীড়া পরিষদেরও সহযোগিতা দরকার। ফেডারেশনের পক্ষে শুধুমাত্র এই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ চালানো আদৌ সম্ভব না। জাতীয় ক্রীড়া পরিষদ যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে সুইমিং ফেডারেশনকে সহযোগিতা না করে, তাহলে এত ব্যয়বহুল একটা খেলা দীর্ঘমেয়াদীভাবে চালিয়ে যাওয়া সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব আমিরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। এবং একটা কথা একেবারে পরিষ্কার, যে বাংলাদেশে আসলে সুইমিংয়ের উন্নতি ঘটাতে হলে কিংবা এই যে অনেক অনেক রেকর্ড হচ্ছে সেগুলোকে কাজে লাগাতে হলে এই প্রতিভা যেই একেবারে মফস্বল থেকে উঠে আসছে সেই প্রতিভাদেরকে কাজে লাগাতে হলে ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই এবং আধুনিকায়নের কোনো বিকল্প নেই। আমরা এখনও আগের সেই পদ্ধতি অবলম্বন করে সুইমিংটা চালিয়ে যাচ্ছি। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। হ্যান্ড টাইমিংয়ের জায়গায় অত্যাধুনিক যে ইলেকট্রনিক টাইমিং সেখানে আসলে পৌঁছাতে হবে, ইলেকট্রনিক স্কোরবোর্ডের ব্যবস্থা করতে হবে এবং অত্যাধুনিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো প্রোভাইড করতে হবে। তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব। অত্যন্ত সম্ভাবনাময় ডিসিপ্লিন এই সুইমিংয়ে। নদীমাতৃক দেশ হয়ে যতটুকু এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আমাদের, যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় পৌঁছানো সম্ভব যদি সেগুলো নিশ্চিত করা যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.